হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাফিয়া জোন স্টোরি থেকে আমি শারমিন। আমাদের চ্যানেলের নিত্য নতুন মাফিয়া রোমান্টিক গল্প পেতে আমাদের মাফিয়া জোন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তো চলুন গল্পে ফেরা যাক। এই তুই আমাকে বিয়ে করেছিস না? আজ আমাদের পাশে তুই আমাকে একটা পাপ্পি আনাইস না। মুখ অনেক করে রেখেছিস। কোথায় ভেবেছিলাম পর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্দাদের কথার সাথে কোনো মিল দিতে পারছি না। এদিকে হঠাৎ আমি বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফলকাটা চুরি গলায় চালিয়ে দেবো। এই তুই ভয় পাচ্ছিস কেন? চুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বললাম, এসব বাদ দেন ওইসব। টাকা না আমার দিকে। আমার বুকে ঠিক বাম পাশে একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্ছি বউয়ের মুখে এমন কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হাই আল্লাহ, কি বলেন আপনি? আপনি আমার স্বামীর ভাবি বলেছে, স্বামীর কাছে সব বলতে। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো? জানেন, আমার না নাবির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয়, স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছে না। একটা কিস তো করতে পারেন। চাই রোমান্টিক আপনি। আচ্ছা, জোরে নিতে তো পারেন। তা না করে মাঝখানে কোলবাড়ি শিখেছেন কার কাছে শুনেছ? কেন? ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে হয় তেমন করতে হয়। ও আচ্ছা, খুব ভালো তোমার বাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার বাবি বলেছে না স্বামী যা বলে তাই করতে? সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমাই না? তুমি কি আমাকে টপ দিচ্ছ? আচ্ছা, কোলবাড়ি সরা, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছো। এই পিচ্ছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমাও বলছি। হ্যাঁ, বাসর রাতে কত কিছু শুনেছি স্বামী স্ত্রী, আর ঘুমাতে বলছো। আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি করে আপনি বলেন, আমি সব করবো। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসাবে মানি না, তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবার বিয়ে হয়। আপনি আল্লাহ তাআলার কালামা পড়ে 3 বার কবুল বলেছি। তখন থেকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। আচ্ছা, এখন কি তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, এটা পাপ্পিতেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথে আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চিটার নাকের গরমের শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কত কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে ছড়িয়ে টাঁস টাঁস করে ছড় বসিয়ে দিলাম। এই মেয়ে বাসর রাতে শখ জাগছে, নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি। যত সব, হিজলাটা আমার জীবনটাকে একেবারে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে থাক বলবো না। আল্লাহ, কই রাখছো আমায়? এই ডেবিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বলে কেফিল হয়েছে, আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব? পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা, আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতে মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। একই পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাপ্পরটা জুড়ে লাগছে মনে হয়। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে আপনি বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি, তোমার লাগেনি তো? এই যে নাও টিস্যু দিয়ে
রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। চুপ করবি। তোকে স্ত্রী হিসাবে কোনোদিন মানি না আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে দিয়ে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে? তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে চেপে মরবে। বারবার তোবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আর মাঝখানে হিটলার তার পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে এখন কাঁদছি। হঠাৎ রুমে কে যেন বাতি জ্বালিয়ে দিল। এই বিচ্চি, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছ? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব, এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আপনি বললেন ঘুমাতে, এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমাই, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এইসব কি বাবাকে বলতে হয়? তো কি করবো, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিয়েছি। বাবু বলছি যদি কোনো সমস্যা বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। আমি কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুজিয়ে কোনোরকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করে ডাকছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় চোপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওটো। ও কি হয়েছে মা? ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আর সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দিন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই চুপ করবি তুই, চুপ কর। বাবাকে বলবো তুমি রাতে শাড়িটা নিচে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে কে মরে যাই। তুমি মরার কথা কেন বলো? আমি কি তোমাকে ছেড়ে বাঁচবো না? প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফুটে সেটা আমার কলিজায় ফুটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণের কথা মুখে এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচ্চিটার চোখে পানি চিকচিক করছে। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে যেন, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরছি। বলেই পিচ্চি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পাঁচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তে হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না, এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথে মীরার শাড়িটা খুলে গেল। তখনই আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু নাই? মা বাবা কি শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না, কোথায় আপনি পরে দেবেন তা না। অন্যদিকে ফিরে আছেন, আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে আছেন কেন? দেন না আমাকে শাড়ি পরিয়ে। পিচ্চিটার কথা শুনে আমি পিচ্চির দিকে তাকালাম। পিচ্চিটার লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুঁচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচ্চির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচ্চিটাকে এত সুন্দর লাগে, না দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পরে থাকা শাড়িটা হাতে নিয়ে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্চির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচ্চির ঠোঁট দুটো হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেললো।
কি হলো? প্লিজ আন্না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? এই বলে সারে কচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল। হাত আমি কিছুই বোঝে না, কোথায় হাত দিলে কি হয়। বলে রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচ্চিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতে সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবার তাকায় তাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলারটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচ্চিটা মুখ ধরে হাসছে, ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেই। কিভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া, তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না? ভাবি, তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল। এদিকে সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসতেছো তা তো একবার বলবে। বুঝতেছি না কিছুই আমি। ওই জান্নাত, ফাইজলামি না করে বল, কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হয় আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম এখন। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে রাতে পিচ্চিটা এমন কাজ করেছে? নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। পিচ্চিটাকে দেখি মিটি মিটি হাসছে আর মনে মনে বলছে, আমার রাতে আমাকে ঠকানোর ফুল, পিচ্চিটাকে ঠকালে আল্লাহ এভাবে বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এভাবে দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা কিরিং কিরিং করে বাজছে। আমি ফোনটা ধরতে ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওই পাশ থেকে কোনো কথাই আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভিতরটা হাহাকার করছে, কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টপ টাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট থাকার পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম আমি? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিলে, বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশন কিভাবে পারলে তুমি ভুলে যেতে? তাই সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। আমার যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে আমি কি করব? সাথীর মুখে সুসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলেজাটা টেনে বের করে নিচ্ছে। কি বলবো কিছুই ভাবতে পারছি না। তখনই সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে, আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম, ওই মেয়েকে ক্যাবিনেট 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখেই পিছন দিকে তাকাতে দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গালে গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতে দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাওয়ার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগে দরজাটা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ, দরজাটা খোলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খোলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম, মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বলবো, আমি তো তোমার পিচ্ছি বল, তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করবো আর সাক্ষীকে তোমার সাথে ঘর করবে? আমি তোমাকে ছাড়ছি না, তবে আমি সব শিশুকে বলে দেবো। বলবো তুমি এক শাকচুন্নিকে বলেছো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। আরে না না, তেমন কিছু না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যে গুছিয়ে বলতে হয়, আমাকে ধপ দিচ্ছে, আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের সত্য? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করবো, আমি যে তোমার বউ, বাসর রাতে কিছু করছো না, বিড়াল মারছো না কি অন্য কিছু? একটা বিড়ালের মারলে কি আমার ক্ষতি হতো? ভাবি তো বলেই দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দেবো, বলবো যে তুমি। আচ্ছা এখনই বলছি বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচ্চির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাহির থেকে জান্নাত ডাকছে,
জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথে আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিসে যেতে বলেছে। তারপর জান্নাতকে আমি বললাম বাবাকে বলো আমি অফিসে যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম, পিচ্চিটার হাত থেকে বাঁচালাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি সাথে হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথে ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথে। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব বলো? তোমার বউ হয়ে তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল আমার। নিজের ভালোবাসার মানুষের বুকে অন্য কাউকে দেখা কতটা যে কষ্টের। যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম আজ সে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথে থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকালে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, বিকেল 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টার দিকে পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়েই কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তকরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লিপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথীর হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে বলবো 3 বছরের ভালোবাসা? এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে প্রাণটা কেউ ধরে বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, আজ সব শেষ। আমায় একটু বুকে নিবে কাব্য? সাথীর বলতে দেরি হয়েছে। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি করিনি। বুকটা কেমন জানি ভিজা ভিজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটি ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে ধরে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পরে আমি বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফেল ফেল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাঁই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে। কতটা ভালোবেসেছিলাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকেও অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দেবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। দাও না, প্লিজ দাও। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলেছো ওই মেয়েটাকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে তুমি ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ওইদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখন এক চিৎকার। ও মা গো, ভূত! মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতে দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা বেজা চলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয়তো। আমি তো জান্নাতে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এজন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখেও মুচকি মুচকি হাসলো। ওইদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার থেকেও বেশি হাসি পাচ্ছে। গোমরা
মুখে আসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করে না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদে আমাকে এভাবে সাজতে বলছো। কিন্তু আমি তো কাজল দিতে পারি না, দিয়ে দাও না, সেদিন মতো শাড়ি পরে দাও না প্লিজ। পিচ্চিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবাজি কি দেখি পিচ্চিটাকে আমার গাড়ে ঝাঁপিয়েছে। এই পিচ্চি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচ্চিটা আমার কথা শুনে সাথে সাথে কান্না করে দিল আর হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার এই যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিব তখনই মা বলল, কাব্য বাবা, মীরা মাটা খায়নি। মীরা বলছিল তুমি আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো সারাদিন এত করে বলার পরেও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, ওকে নিয়ে একসাথে খা। মার কথাটা শুনে নিজের অজান্তে মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোন স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে কে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করে খেতে পারি, তার আগে তোমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরে দেবে। জানো তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে, তুমি বোঝো না আমি তোমার স্পর্শে কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে গিয়ে একটা বালিশ আর চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম পিচ্চিটাকে কাটে শুইতে দিয়ে। এদিকে পিচ্চিটা আমাকে খাটে শুয়ে থাকার জন্য বললেও দমক দিতে আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে পিচ্চিটার মুখে এসে পড়েছে। এত মায়াবী লাগছে কেন মেয়েটাকে ছাদের আলোয়? না দেখলে হয়তো আমার অজানায় থেকে যেত। তখন হঠাৎ সাথের কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো, উঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়ি রয়েছে, এটা খারাপে কি আছে? অধিকার আছে, আমি আদর করে নিব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে দিয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে বলছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে থাকিস আমার সাথে? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব? কথাটা বলতে কাটে চলে গেল মীরা। আমি আবারও গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা একটা বাজতেই মীরা ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরম অধিকার আমার আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তুমি ছাড়া আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সব হয়ে যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। আমার বুক থেকে আমার স্বামীকে তুমি ঘিরে নিও না। তোমার পবিত্র কালাম পরে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বাঁধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি আবার বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। তারপর কলেজের গেটে বাইক দাঁড়া করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। সাথী কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে সাথীর চোখ দিয়ে। তারপরেও আমি সাথীকে না দেখার বান করে মীরাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজের গেট পার হয়েছি তখন দেখি কলেজের গেটের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মিনিট 10 পর ট্রেন আসবে। বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল, কারণ এ আর কেউ না, সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট খানেকের মধ্যে ট্রেন আসবে। এদিকে আমি সাথীকে ডাকছি, সাথে চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাথে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, আর বাইক পড়ে আমার গায়ের উপর। আমি খুব করে চেষ্টা করছি আমার উপর থেকে বাইকটা সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে প্রায় ট্রেন কাছে এসে পড়েছে।
বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরেও সাথী শুনছে না। না, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরানোর চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইকটা সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছি। তারপর আল্লাহর নাম নিয়ে বাইককে জোরে একটা ধাক্কা দিতেই বাইকটা সরে যায় আমার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এদিকে এখনো আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এ পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সে কবেই মরে গেছি। মারা গিয়ে তখনও যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করছে, আমার চোখ দিয়ে অঝরে শ্রাবণধারা ধারা নেমেছে। বিরহে অনর প্রতি নিহত পুড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মা সে কবেই মরে গেছে। জানো, আজ তোমাকে, তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছে আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে আমার। কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমার জন্য একজনকে জড়িয়ে ধরতে থাকবো, আর তুমি এটা কিভাবে দেখবে? তাই ট্রেনের নিচে পড়ে তুমি না এই জীবন নিঃশেষ করতে চাইলাম। কেন বাঁচালে আমায়? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখেছিলাম, সেই স্বপ্নগুলো অন্য কেউ দেখছে আজ। প্লিজ, তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নতবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পরও একটা রাত আমি ঘুমাতে পারিনি। প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমায় বুকে একটু জায়গা দেবে? একটু জড়িয়ে নাও প্লিজ। নাও না, নাও না প্লিজ কাব্য, নাও না। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এইদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি, মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথে ডিভোর্সের কথা শুনে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এইদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়েই দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমার ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কি রকম ভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিচ্ছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার ভয়। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ চেপে ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে ওঠাতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে করে সব বলল। এদিকে রাগে আমার শরীরটা জ্ঞান জ্ঞান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 10টার সময় ফোন বের করে দেখি বাবা 5 বার ফোন দিয়েছে। অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখনই তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে?
আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই ডাকছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও হা করে আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথে খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পত্তি তোর করার প্ল্যান করছিস? আমি তোকে এই মাসেই ডিভোর্স দিব। একদমে কথাটা বলে দিলাম। তাকিয়ে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো তোমার সাথে খাবো বলে আমি এখনো খাইনি, ক্ষমা করে দিও প্লিজ। এতিমখানে বড় হয়েছি আমি, তাই বাবা মার আদর পাই। তোমার মা বাবাকে নিজের বাবা মা মনে করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম, আর কিছু নেই। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি মোহ নেই আমার। আমি মীরার দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। নেকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দুনয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আর সাথে মরতে বসছিল। এই তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর এই অলক্ষণী চেহারাটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূরে সরে যা প্লিজ। কথাটা বলে আমি শুয়ে পড়লাম। রাত্রিবেলায় এদিকে মীরা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফজরে নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কি হচ্ছে, উঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠল মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে। মীরা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আম্মু রাত থেকে ঘুম থেকে উঠতে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপরেও আমি কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব তো সাথীর সাথে। সাথীকে এসব বলেই ফোনটা রাখতে পিছন দিকে তাকিয়ে দেখি মেয়েরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়ছে, এটা দেখার সাথে সাথেই বুকের ভিতরটা কেমন জানি চিনচিন করে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, মীরা কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে এদিন বলে কারোর ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারীদের স্বামীর অধিকার চাই, আর আপনি বিয়ের পর তো অধিকার যত দূরের কথা, একটা রাত পর্যন্ত আপনার বুকে ঘুমাতে পর্যন্ত দেন। এক কতটা স্বপ্ন দেখেছিলাম তোমার নিয়ে, কিন্তু তুমি আমার রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করব আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে করে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি। তখনই হঠাৎ সাথীর ফোন ধরতে সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করে খেয়ে ফেললাম। আর এগুলো খাওয়ার সাথে সাথে আমার মাথা যেন কেমন করে ঘুরাচ্ছে, নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছা করছে। তখন আমি আমার নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মেলানোর আগেই সাথীর ফোনটা কিরিং কিরিং করে বাজতে লাগলো। ফোনটা ধরে সাথী ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে নিয়ে গেল। আর মীরাকে বলল সে আমাদের কলেজের ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখনো আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। আমার নেশা এখনো লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে। চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সব কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সব সময় লাল না হলে নীল শাড়ি পরিহিত করে থাকে।
যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কিরকম দেখায়? আজ কি অপরূপটাই না লাগছে মীরাকে, চোখে কাজল দেওয়াতে আরো মায়াবী লাগছে। তারপর মীরা এসে কাটে বসতেই আমি মীরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এ ঘটনায় আতঙ্কিত হয়ে মীরা একটা বিব্রত হলো, তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমায়? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, টাকা চাই না, আমার তো তোমাকেই চাই। কি বললে? না কিছু না, শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে যার নাম তোমার পছন্দের নামুনশের রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেললো মীরা। ইস, বাবুর মা হওয়ার কথা বলে কিরকম লজ্জায় না পেয়েছে। লজ্জা বাবুটা। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। কথাটা আমি দুষ্টু মিষ্টির ছলে বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো করে একটা চুমু দিয়ে আর শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটাটা ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রীর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ের কিছুই ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখনই আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি তো মীরাকে ডিভোর্স দিব, তবে কেন বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনো এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গতকালকে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, তোমাকে কাল আমি একটা পিল দেব, সেটা খাইয়ে দিও, আর কোনো চিন্তা করো না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে দিয়ে বললাম, মীরা, এটা কে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যা বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনায় মাত্র। হ্যাঁ, আমি জানি গতকাল তুমি যা হারিয়েছ তা পৃথিবীর বিনিময়েও ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপারে রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংকে থেকে তুলে নিবে। আমার কথাটা শোনার সাথে সাথেই মীরা আমার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ আমার গর্বের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চাই আপনি আরো একটা বিয়ে করেন, আমি কখনো কোনদিন আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে নয় 3টে হবে। প্লিজ আমার সন্তানটা নষ্ট করার কথা বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে। শুধু আমাকে ডিভোর্স দিয়ে না, আমার সন্তানটা যেন বলতে পারে যে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পেতে পড়েছে বড়। প্লিজ এতটা এতিম কে এইভাবে ফিরে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলায় টিপে মেরে ফেলেন। এই মীরা, কি করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করবা তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। এমন কসম দিও না, আমার কাছে যে তোমার ইচ্ছা সবার উপরে পারবো না। আমি তোমার বুকে পা রেখে সন্তানকে নিজের বাজে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে নিল। নিজের অজান্তে মনে হচ্ছে খুব বড় একটা পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ,
তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচাইতে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দেবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দেব। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? না সাথী, এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যিই মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। কতটা ভালোবাসার পরও কেন যে আল্লাহ তোমার আর আমার মাঝে একটা বড় দেওয়াল তুলে দিল। প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাতেই যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কথাটা বলে আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জানো কাব্য, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনোই তারা দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার মানুষের ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখতে চেয়েছি সেই স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে না পারবে না তোমার সেই স্ত্রীকে, মীরাকেও হত্যা করে ফেলতে, কিন্তু তোমাকে আমার হত্যা করতে হবে না। তুমি হিনা, আমি এ জীবন দিয়ে কি করবো বলো? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোঁচ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফেসকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপ টাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। টাস করে একটা স্বর বসিয়ে দিলাম সাথীর গালে। আমার তাপ্পরকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তো খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভিতরে একটা ছাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার। আর তার কারণ তুই। কথাটা বলার পর পিচ্চিটার দিকে তাকিয়ে দেখি পিচ্চিটা কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায়। চোখ খুলে দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়েছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিজের দিকে তাকাতেই চোখ কপালে উঠল আমার। পিচ্চিটার শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মেয়েরা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমাতে পারে। আজ ইচ্ছা করেই এমন করেছে। তবে পিচ্চিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল বেয়ে মুখে এসে পড়েছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরশ এঁকে দেই। কিন্তু এ কি, আমার গায়ে লিপস্টিকের দাগ? মনে মনে ভাবছি, আজ মনে হয় পুরুষ দর্শন করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মীরা ঠোঁটের দিকে তাকাতেই দেখি ঠোঁটের এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করেছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই।
হয়তো মীরার সৃষ্টি হয়েছে আমার জন্যে, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোর করে ধাক্কা দিতে চোখ কষলিয়ে কষলিয়ে উঠল। তখন আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছ? আমার না খুব ভয় করেছিল, আর এই রাতে আমি কিছু করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমাকে। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেভিল, না ডেভিল না, শুধু ডেভিল বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকেও কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরো কত জায়গায় করেছি। বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন? এই পিচ্চি, চুপ করবে? মিথ্যা কথা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন কাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না, বিয়ে করছো কেন? আমি না শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারি না, আবার অনেকে শাড়ি পরার কথা বলে। পিচ্চিটার কথা শুনে নিচের দিকে তাকাতে চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে দিলাম মীরাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চরম পর্যায়ে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়েই তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপরেও কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। দুঃখিত, আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও ব্যথা লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আলো কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে ছোটবেলায়? অনেক আশ্রয় বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো। মা ডাক্তার কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদার সুরে কিছু চাইতে। কখনো বাবার কাছে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কিভাবে? বাবা তো কখনো বাবাকে দেখিনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাঠে হতাম না। আপনার বাসায় দাসী করে রাখেন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাত এভাবে থাপ্পড় দেন, তবু তো দাসী আপনার স্পর্শ পাবো। আর বিছানায় কি করবো, ভয় পাই তো। আপনার বুকটাকে নিরাপদ মনে করেছিল, ক্ষমা করে দেবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলা বলতেছিল, আর চোখ থেকে আষাঢ় শ্রাবণ ঝর্ণা ধারারি মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্চিটা টুট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানির বাড়ি চলে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়ি চলে আসে। এদিকে সাথে আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথে আসলে সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখ দুটা চলচল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে। আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও। আমার কথার উত্তরে মীরা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সুসুক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে যে মাথা রাখে ঘুমাবো। এদিকে হঠাৎ করে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস বাড়ি হয়ে আসছে, ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ার। আমার ঠোঁট জোড়া যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে, ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথেই আমি সাথীকে ছেড়ে দেই। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথেই আমার জীবন মরণ, আমার ভালোবাসার সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পর্শ দেখা গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন আমি আর সাথী ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাতে আমি সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথে আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে
কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। আমি রুম থেকে বের হতে দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুফিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দার ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, আমি এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে বাবা মাকে বলে। তুমি তো আমার বাবাকে মাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে আমার কেউ নেই। হে আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়ার সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গলে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সালাম কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ায় মায়েদের চেয়েও লাখো কোটি গুণ তোমার বান্ধার বেশিরকে ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার আল্লাহ, আমার স্বামী অনির্ভোগে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার বাবা মাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমার কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে যদি এতই ভালো লাগে তাহলে দাও আরো কষ্ট। আল্লাহ, আমি যা সইতে পারছি না, একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে না। আরে আমি এতটাই অভাবে জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদালে তোমার রহমতের সাগর টান লাগবে? আর কত অস্ত্র বিসর্জন দিবে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমত আর রহিম নামের দয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছো এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এত মানুষের চোখের পানি তোমার দেখতে খুব ভালো লাগে। আর যে আমি পারছি না। হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামী আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহের বান্দি কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ, কষ্ট দেবে দাও, আরো দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়, তুমি দেখছো? আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বার আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না। ও আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তবু রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমার কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর পক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এদিন গুনাহগার বান্দি এই ফরিয়াদ রেখে তোমার দরবারে হাত নামাচ্ছে আল্লাহ, আমিন। এদিকে দরজার ওপাশ থেকে মীরার মোনাজাতের আওয়াজ শুনে নিজের অজান্তে চোখের পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথে দাঁড়িয়ে আছে। কাব্য, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। এই তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বলল, কাব্য, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে ফল কাটা ছুরি নিয়ে বলছি, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এদিকে সাথে আমাকে জড়িয়ে ধরে কাটতে লাগলো। আমি শত অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলেছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না কখনো। সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে। আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। এই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে আমি সত্যি মরে যাব, বাঁচবো না আমি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা চালিয়ে দিব। প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমাকে মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না।
তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলে রাখি, রাগ করবে না তো? কি বলবে বলো। আমায় একটা পাপ্পি দিবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তে সাথীর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে, চোখ খুলতেই দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারটার ফোন। আমি বয়ে বয়ে ফোনটা তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, তোর ধরার কোনো নামই নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়েছে। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখনো আমার বুকেই শুয়ে আছে। এত সকালে সাথীকে বাসায় দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমাবে? এবার উঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি উঠো। তারপর সাথীর চোখ কসলিয়ে কসলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, কোরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? যা হবার হবে। বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি বয়ে বয়ে বাসার গেট খুলতে বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, আর সাথে আমার বান্ধবী এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। সে আসার পর দেখি কাব্য আর সাথে সাথে পুরো পরিচিত। ওহ আচ্ছা, সাথীমা তুমি কিছু মনে করো না। কাব্যর বাবা এমনি সব কিছু সন্দেহের চোখে দেখে। আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ একটু তাড়া আছে। তাহলে এখন উঠি, অন্য একদিন আবার আসবো আন্টি। সাথে চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজের ক্লাস শুরু হয়ে গেছে। এতদিন কাজের ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হইলেই সাথী ফোন দেয়, জিজ্ঞাসা করে, কাব্য বাবু, কোথায় তুমি? এই তো আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি, ফোনটা দাস তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এই জন্য আপনাকে কল দিলাম। প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজে হসপিটালে আসুন। বেশি দেরি করবেন না, খুব জলদি চলে আসুন আপনারা। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গেছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথে হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন তেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আসে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু কেন? আজ তো আমার খুশির দিন। আমার পথের কাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর মা বাবা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজা থেকে ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি। যদিও বা করো তাহলে সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া প্রতিনিয়ত আমার পাশে ঘুরে, কেমন যেন উদাসীহীন উদাসীহীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর
পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এজন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথীর রুমের কাছে যেতে দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠে আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রক্তে এত ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। তাদের কথোপকথন। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। আমার বাবুটা কি হট। সজীব, যাকে সাথীর ভাই হিসেবে চিনতাম। ইস, আমার বুঝি লজ্জা করে না? ওমা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসরাতে কি আগে জড়িয়ে ধরেছিল। আর আমরা তো স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সজীবের ঠোঁট জোড়া আবারও মিলিয়ে দিল। এদিকে সব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সব সরে যাচ্ছে। চোখ দিয়ে অজরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম, মন চাইছে কালনাগিনীকে খুন করি এখন। মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে ওঠে আমার। ওগো, শুনছো? আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাঁটা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেল। আমার বউটাও নাই অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। আর সবচেয়ে রিল গাড়ির নিচে চাপা পড়ে মারার প্ল্যানটা, সাথে সাথেই অভিনয়টা একদম সুপার হিট ছিল। দেখতে হবে না বউটা কার? এখন শেষ একটা কাজই হচ্ছে আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকায় চলে যাওয়া। আর তা এই মাসের মধ্যেই পূরণ করতে হবে। হা হা। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেঁসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসেই বাবাকে জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সবকিছু ঠিক করে দিবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিচ্চিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না এভাবে আর থাকতে। তারপর হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়েই দেখি কালনাগিনীটা ফোন দিয়েছে। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিন করছে ব্যথায়। এতগুলো। আর অল্প দিন পরেই আমার বাবুকে আপন করে পাবো। প্লিজ এসো, পার্কে এসো। আমি কিছু না বলে কালনাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কালনাগিনীটার নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ডেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদিও কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ তুতু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু? তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে তা বলবে না? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাঁটা তো আর নেই। চলো না বিয়ে করে নি। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটছে। তুমি যে আমার স্পন্দন। খুব ইচ্ছা করে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে টাস টাস করে চোর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কাব্য, কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। এমন চেহারা দেখে যে কেউ কালনাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি,
তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর হত্যার প্রতিশোধ নিব। হা হা হা। তার আগে দেখ এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভন দেখে তার সর্বনাশ করেছিস। আর সাথী এখন অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি এখন তুই। কথাগুলো শুনে পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেলের রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এইসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। ফোনটা হাত থেকে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেললাম। বাবু, খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু, রাগ করো না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, তুমি কাজী অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। ওদের কথা শুনে আমি আর কিছুই বলতে পারলাম না। এসব আমার পাপের ফল, তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশনে অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর মীরা দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলেই একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীলকালিতে লেখা দেখলাম, গতকাল আমার বাসর রাত ছিল। বাসর রাত সব নারী জীবনে শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমার বাসর রাতের স্বামীর হাতের স্পর্শে ঠোঁটে রক্ত জড়িয়েছে। মা বাবাকে হারিয়েছে, ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকি জীবনটা কাটিয়ে দিব। কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখে না, সে কিভাবে সুখ হবে? প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, আমি অবাকি একা একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে ছেড়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌনভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া জানিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরে দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে পারে, মুহূর্তে আমার পৃথিবীটা উলট পালট হয়েছে। আমার স্বামীর বাধ্য করে আমাকে জন্মদিন পিল খাওয়ায়। আমি আল্লাহর কাছে কথা কেঁদেছি সন্তানকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো। বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে, আর নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয়। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী সাথীর সাথে প্ল্যান করছে। সব চিনো মনকে এগুলো সান্ত্বনা দিয়েছি। কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলে আমি সার্থক। ডায়েরিটা পড়ে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এ কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার ডাক্তার পড়ালেখা করেনি, পাগল হয়ে গেছে। এখন আমাকে বলে আমি নাকি পাগল, কত বড় সাহস! আরেকবার যখন ডাক্তার আমাকে পাগল বলল, আমি গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন, আপনার বউ মীরার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, সাথে বাবা মাও আছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম,
ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ বলে না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে আর। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে আমাকে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আবারও সেই ঘুমের রাজ্যে, আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথেই কথা বলতাম। 5 বছর পর আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে, তারপরও মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হাসপাতালে ছিলে, আর এই 5 বছরে আমাদেরকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আজ নিঃসঙ্গ, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছে। এখন এই বাসাটাতে ভাড়া আসি। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতে হবে। যেই বাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্যও আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো যে সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। মীরার সেই দুষ্টমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়েই ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে এই যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা বলতে হয়? আর আমার নাম তাসনিয়া কালিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি কি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই না চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? আমার বাড়ি আমার সাথে আরি। কান ধরে বলো রাজকন্যা, তো সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা অর্থ হলো রানী। মামুনি, আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না তো ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ চকলেট দিয়ে বন্ধুত্ব বানিয়েছি না, তোমার টিচার গিয়ে ক্লাসে দেখাবে। এখন কান্ডারে নাইলটা ফাইন ধরবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো? আমার কথা বোঝুনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। না বলেই মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। তখন হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও।
আসসালামু আলাইকুম, আমি রিচি। ছাড়, আজকে আসি। বলতে হঠাৎ দেখে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরলো। তারপর লোকটা রাইসা আর রিসিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড়ই হতো। তখন নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথেই মীরার চাঁদ মুখটা ভেসে উঠল স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভিতরে, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটা আর কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুনের প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবে। কথাটা বলে কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, সাহেব, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। একদিনে তাকিয়ে আসি মেয়েটার দিকে। কি রে গাব্বু, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি সে। বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেই। তার পরের দিন হঠাৎ কে যেন দরজায় নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচিয়ে তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখছো কাব্য। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের নাই আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি সেই কিন্তু আসবে, আঙ্কেল আন্টি এর সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার বিয়ে মানে? কি বলছো এসব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যিই আমি বাঁচব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছে। নিজের অজান্তে তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম, কিন্তু মীরা টাস টাস করে চোর বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কি যেন পড়ার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পরে ভেঙে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব দুঃস্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে নিলাম। এই যে বিছানায় দপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখছি। তখন মুহূর্তেই মীরার মুখটা বারবার ভেসে উঠছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
স্যার, আপনাকে আজ আপনাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু, আজ আমাদের রাইসার পঞ্চম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়ে। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ থির দিয়ে কাউকে নামতে দেখে আমি চমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবারও চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, এটা তো মীরা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার ছাদ মুখটা এখনো বেঁচে ওঠে, কিন্তু মীরা আমার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরার নাম ধরে ডাকতে গিয়েও গলাটা কেমন যেন ধরে এলো। তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার সাজতে এত লেট হয়ে গেল। কখন থেকে সবাই অপেক্ষা করছি। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখাচোখিও হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পিছন দিকে তাকাতে দেখি মীরা। আসসালামু আলাইকুম, আমি তানিয়ার রিজন রফিক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যেন যাই তানিয়া, যাকে আমার মন বলছে এটা তানিয়া নয় মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তাই একদিন অফিসে যাওয়ার পথ মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। তারপর একটা পার্কে গিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বললে কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে, প্লিজ বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাপু? আমি তানিয়া রেজার রাকিফিক, আপনার মীরাকে। আর আমাকে এসব কেন বলছেন? আপনি এসব বলতে আমাকে এখানে এসেছেন? ছি, লজ্জা করেন আপনার? প্লিজ, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকে শীত শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যা বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলেই মীরার হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথেই মীরা হাতটা ছাড়িয়ে টাস টাস করে চোর বসিয়ে দিল আমার গালে, আর বলতে লাগলো, আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা এখন আমার বুঝে বাকি রইল না। আমার লজ্জা করে না অন্যের স্ত্রী হাত ধরতে? আপনাকে বউ নেই, আর আপনি ভালো করেই জানেন আমার স্বামী আছে, দুটো মেয়ে আছে। তারপর আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনাকে
লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি। মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচন্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটা বলতে চাইনি। না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকেও কত কষ্ট দিয়েছি। এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি। তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই। তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। জানেন, 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম আমি। জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আমাকে আরো কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনিই আমার মীরা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমি ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলে সে যে আপন কেউ হবে তা কখনো ভাবি নাই। ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা, আসি। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আর বাঁচার ইচ্ছে করছে না, বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পিছন দিকে চেয়েই দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার এক পাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা। তোমার কিছু হবে না। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না। তারপর আমার আর কিছুই মনে নাই। হঠাৎ কি যেন একটা ধাক্কা দিয়ে আমাকে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার এক পাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্তে বন্ধ হয়ে আছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ একজন আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলছে, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি তোমার মেয়ে, তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে মীরাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে কাব্যের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কি রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কথা বলছিস না কেন? বাবা, কাব্য। কাব্য? কি হয়েছে কাব্যর? বাবা, কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। এদিকে মীরার মুখে কাব্যের বাবা কাব্যর দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল। তাড়াতাড়ি তার মাকে ডেকে বলল, কই গো কাব্যের মা, চলো হসপিটালে যেতে হবে আমাদের। কাব্য অ্যাক্সিডেন্ট। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মীরা কাঁদছে। রফিক সাহেবও আসছে মীরাকে বুঝাচ্ছে। মীরা কাব্যর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কথা বলছে না। ওকে ছেড়ে সত্যি আমি মরে যাবো। ওই যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা। কাব্যকে ছাড়া ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়ার শেষ অবলম্বন রাশিকে বুকে নিয়ে বেঁচে আছি। তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে আসতেই মীরা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছে? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। কিন্তু ডক্টর চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের আর কিছু করার নেই। আল্লাহ তাআলাকে ডাকেন, যদি তিনি ইচ্ছা করেন তাহলে বাঁচাতে পারেন। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডক্টরের কথা শুনে মীরার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার সাহেব, আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি?
যান, তবে কোনো কথা বলা যাবে না। এদিকে মীরা ডাক্তারের কথা মতো কাব্যের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, খুব কষ্ট লাগছে মীরার কাছে। কাব্যর মায়াবী মুখটা বরাবর ভেসে উঠছে। মীরা কিছু ভাবতে পারছে না। তখন কাব্যর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল, কাব্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমায় ছেড়ে কোথাও ছিল না, তোমার পায়ের নিচে থাকতে দিও আমার, তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ছেড়ে দিও না। তুমি না বলেছ তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রাইসা রাখবে, তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো না তোমার মেয়ে জানে তুমি ওর বাবা? তোমাকে কতবার বাবা বলে ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছি, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি আমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবনে আমার বেঁচে থাকার অবলম্বন, তোমাকে ছাড়া কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর সমানে পায়ে চুমু খেতে লাগলো। এদিকে পিছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তে কেঁদে দিয়েছে। তারপর মীরার কাঁধে হাত রেখে বলল, বোন প্লিজ এভাবে কান্না করো না, রোগীর ক্ষতি হবে, আল্লাহর ওকে ডাকো। ম্যাথের কথা শুনে কাপড় পা ছেড়ে দিলাম, কলিজাটা ফেঁকে যাচ্ছে। পাশে থেকে ফোন দিল রাইসা, এই খুব কাঁদছে। তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে কাপড় নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বেরোতে এক লোক বলল, ম্যাম, হসপিটালে আসার সময় আপনার হাতে এই ডায়েরিটা ছিল। তারপর মীরা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। তুমি আঙ্কেলকে যখন বোনে বলেছো যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার তোমার জন্য। তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালের মুখে পপ্পি দিয়েছিল। আমার বাবা ডাকতে চেয়েও আমি বাবা ডাকতে পারিনি, কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকেই বাবা এর ছবি দেখিয়ে বলেছো এটাই তোর বাবা। সেদিন বাবাইকে প্রথম দেখেছিলাম, সেই দিন বাবার কোলে দৌড়ে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে যেও না কোথাও, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছোট ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তখন তাদের বাবা গলা জড়িয়ে আদর করে, তখন আমি তাদের থেকে চেয়ে থাকি, আমার খুব কষ্ট হতো তখন। কান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রাইসা মামুনি বাবা ভালো হয়ে যাবে, মা তুমি আর কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবা বলে ডাকতে দাওনি। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব? রাইসার কথা শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার কাব্যর কথা মনে পড়েছে। রফিক ভাইও কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মীরা। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পালিশটা মুখে লাগিয়ে কাটতে লাগলাম। হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জুড়ে নিলাম। তারপর ডায়েরিটা খুলতে আমি চমকে গেলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই, ওগো হৃদয় রাঙিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী। তোমার অবুঝ ভালোবাসাকে আমি অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমারই জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তাআলা তোমাকে আমার করে দেয়। প্রতি রাতেই তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারার সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙ্গিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করতাম আর কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমাতে। আমি যে আর পারছি না তোমার বিরহে, এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলো না।
শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছা করে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমার প্রাণ। মীরা, জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়েছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমারই মতো। আমি এতটাই হতভাগা, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনো সেই রাতের কথাগুলো না ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হচ্ছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়ি দিয়ে তোমার মতোই কাউকে দেখলাম, তখন সত্যি ভেবেছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। কিন্তু যখন শুনেছি ওটা তুমি মীরা নাও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তেই পাগলামি করেছি, আর বাসায় এসে কেঁদেছি, বুক বাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আফুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না মীরা। মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটাকে তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব আমি? তোমাকে ছাড়া আর যে বাঁচতে ইচ্ছা করছে না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আফুকেই দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আমি আসছি মীরা। ডায়েরিটা পড়তে চোখ দিয়ে জল গড়ে পড়লো মীরার। মীরার আজকে একটা মিথ্যার জন্যই কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যর মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে। মীরার কানে বারবার বাজছে কাব্যর লেখা শেষ কথাগুলো। মীরা এসব ভাবছিল, আর তখনই হঠাৎ বাইরের কিছু ভাঙার শব্দ পেল। মীরা তাড়াতাড়ি করে রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে আর খাবারের প্লেট তুলে দিচ্ছে। মা, রাগ করে না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা মা, তোমার বাবার কিছু হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে আমি খাবোই না। হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখে মীরা ভাইয়া বলে কেঁদে উঠে বলল, ভাইয়া, কাব্য বাঁচবে না, কাব্যকে ছেড়ে আমি যে বাঁচবো না ভাইয়া। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না। মা বাবাকে তো সেই ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামে মেয়েটা কন্ট্রাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখেই চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন মীরা। কিন্তু সেই সময় তানিয়াকে গাড়ির নিচে পেস্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল। তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার শার্ট ভেজে যাচ্ছিল, তখন বুঝি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরা বানিয়ে কাব্যের বাড়িতে পাঠায়, আর ঋষি পায় তার মাকে। ঋষির বাবা রাফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি, কিন্তু এই জন্য যে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যের আশ্রয় নিতাম না। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, মম, চলো না বাবার কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সাথে সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতেই পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে। তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগে রাইসা মীরাকে জোরে করে গাড়িতে তুলে গাড়ি চালাতে চালাতে বলল। মীরা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই কাব্যের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা,
আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, আমি কাব্যকে ছেড়ে আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়ে বলতে লাগলো, ও বাবাই বাবাই, কেমন আছো তুমি? কথা বলবে না তুমি আমার সাথে? বাবাই জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বলো বাবাই? বাবাই তুমি আমাকে বুকে নেবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ভূত বলে ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলল, মামনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবে না একদম, আমার বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করেছে। তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটা ছবিতে। বাবা স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরতে বেরোতে যায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি সব কিছুই যাই না। তুমি কথা বলো না বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার লাইসা কাঁদছে। প্লিজ বাবাই কথা বলো, আর চুপ থেকো না। আমাকে বুকে নাও না, তোমার বুকে যেতে খুব ইচ্ছে করছে। ও বাবাই, এত অভিমান তোমার কিসে? হ্যাঁ, মাও কাঁদছে বাবাই। বড় মা তোমার জন্য রাতে কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুম পাড়ায়, ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে, কথা বলো না কেন আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে না আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিচ্ছু খাবো না। ও বাবা, কথা বলো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকের মাঝে ব্যথা ঘুরছে, দেখো বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডক্টর এসে দেখতেই কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডক্টর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি। কথাটা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা যেন ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডক্টর এসে দেখতে কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডক্টর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছু করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। ডক্টরের কথা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে কাব্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যর স্যালাইন নেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডক্টর সে কাব্যর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না, যা ভেবেছিলাম তাই হলো। এদিকে মীরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে। মীরা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, ও বাবাই, কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না। ও আল্লাহ, তুমি বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি। তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে আমার বাবাই চুপ করে আর থাকতে পারবে না। দেখো বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদর করে না। আমার খুব কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই কথা বলো। মা, দেখো বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। এদিকে সবাই কাব্যর জানাজা কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কাব্যর চলে যাওয়ার দিকে। মীরার কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যাচ্ছে বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? বাবা কি রাগ করেছে তাই না, তাই নিয়ে যাচ্ছে? বাবা,
আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে? সে উত্তর যে মীরার কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালে মীরা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেবো না। তোমরা কি আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না? এদিকে মীরার চিল্লানি শুনে কাব্যর বাবা মীরাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা কাব্যকে কবর দিয়েছে। বাবা প্লিজ কাব্যকে কবর দিতে দিয়ে না, ওকে চাই, আমি বাঁচবো না। বাবা সত্যি ওকে চাই, আমি মরে যাবো। বারে, তুই দুঃস্বপ্ন দেখেছিস? কাব্য বেঁচে আসে, ডাক্তার আল্লাহকে ডাকতে বললো। আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যর বেডে। আসলে মীরা এতক্ষণ স্বপ্ন দেখছিল। হঠাৎ চিল্লিয়ে উঠায় কাব্যর বাবা এসে কথাটা বলল। তারপর মীরা দৌড়ে কাব্যর বেডে গিয়ে দেখে রাইসা কাব্যর বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যর কপালে চুমু দিয়ে কাব্যর পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তোমাকে ছেড়ে দিও না। কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে। পারলে আল্লাহকে ডাকেন। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে আমার রহিমান রহিম, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ জগৎ ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবার 2টি হাত তুলেছি। ছোটকালে বাবা আমাকে হারিয়েছি, বাবার স্নেহকে এই জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা। এখন আমার জীবনের একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চেয়ে তোমার দরবার। হে আল্লাহ, এ ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো ধৈর্য নেই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরে না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগও করিনি বাবা আমাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলো আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি ব্যবহার করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের ছেড়েও তোমার বান্ধবান্ধীকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহ, এই নিশিরাতে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাকে বেঁচে থাকার অবলম্বন আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগারের বাণীর দোয়া কবুল করেছো। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজেই ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরের আলো পড়তেই মীরার ঘুম ভেঙে যায়, আর মীরা উঠে দৌড়ে যায় কাব্যের বেডে। মীরা গিয়ে দেখে কাব্যর অক্সিজেন মাস্ক খোলা। তারপর ডক্টর এসে বলল, সরি, কাব্য আর ফিরবে না। কথাটা বলে ডক্টর চলে গেল। সাথে সাথে মীরা চিল্লে কাঁদছে আর বলছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথেই কাব্যের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষটি জানা। প্লিজ কথা বলো, আর চুপ করে থেকো না। এসব বলছে আর কাব্যর পা জড়িয়ে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যর কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা মাথা তুলে তাকে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর কাব্য বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার পিচ্চিটাকে কি একটু জড়িয়ে ধরতে পারি? দুষ্ট। কথাটা বলে কাব্যর বুকে মুখ লুকালো মীরা। এই কি করছো? সাত তো ভিজে গেল। বিজু, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5টা বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সবকিছু বলে ডাক্তারের সাথে মিলে প্ল্যান করে এসব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা কিন্তু সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথেই মীরা আমার মুখে হাত দিয়ে ফেলল। কি বলছো? তাহলে আমার কি হবে? এখন তো বয়স রাত বাকি, আর এখন আমি কিন্তু পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবা শুধু মাকেই আদর করবে, আমাকে করবে না। তারপরে আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম।
সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান তাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য এত কষ্ট করে গল্প বানাই, আপনারা যদি সাপোর্ট না করেন কে সাপোর্ট করবে বলেন? একটু সাপোর্ট করে দিবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।